আমি আজকে তৃণমূল থেকে সাসপেন্ডেড মানে সব সত্যিটা সত্যি, মিথ্যেটা মিথ্যে, জলটা করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা সেকশন অফ লোক ডিম মেরেছে, তার মধ্যে পরবর্তীকালে তৃণমূলই বার করে দিয়েছে যে তারা কারা, ছবি ধরে ধরে বার করে দিয়েছে। তারা তো তৃণমূলেরই লোক। মমতা ব্যানার্জি জানতো না আরজিকর মুভমেন্টের সময় কে ডিস্টার্ব করেছে? মমতা ব্যানার্জি এটা জানতো না যে 2018 সালে যুব বনাম মাদার করিয়ে টোটাল তৃণমূলটা পঞ্চায়েতে ধূলিসাৎ করিয়ে পরে লোকসভা নির্বাচনে কেন হারলো? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে এমন একজন সাংসদ যার পিআরএস বিশাল স্ট্রং। আপনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পিআরএস মারলে তার পিআরএস এর যা স্ট্রেংথ, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে কয়লা পাচার, গরু পাচার, কালীঘাটের কাকু, অমুকের কাকিমা, এই কাটিয়ে কুটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ নিতে ছুটছেন সই জালিয়াতির জন্য। নোবডি ইম্যাজিন। বা তোমার মতো যারা বিক্ষুব্ধ তৃণমূল বা সাসপেন্ডেড তৃণমূল, তারা কি আবার এই ঋতব্রতর নেতৃত্বে ফিরবে? তোমরা দেখুন, এই যে সুমিত রায় বলে যে ব্যক্তি, এর উত্থান কিভাবে, মানে এর এত পাওয়ার হতে পারে? যে তেহেলকা.com মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে চলে এলেন, তাহলে শিক্ষা দুর্নীতিতে সঙ্গে সঙ্গে তিনি তাড়ালেন না। তেহেলকা.com পরবর্তীকালে প্রমাণ হয়নি, কিন্তু নারদাও প্রমাণ হয়নি। তাহলে নারদাতে আপনি তাড়ালেন না, ঠিক একই জিনিস, স্টিং অপারেশন। তাহলে তেহেলকাতে আপনি ছেড়ে দিয়ে এলেন। আমার এলাকায় টালিগঞ্জে গত 15 বছরে একটা ঘটনা বার করে দিন যেখানে একটা বিজেপি নেতার গাড়ি ঘেরাও হয়েছে। চ্যালেঞ্জ বলছি, একটা ঘটনা বার। সেটা দেখিনি, কিন্তু বিজেপি কর্মীদের উপরে কিন্তু টালিগঞ্জেও হামলা হয়েছে। রাজনৈতিকভাবে ব্যাপারটা বিচার করি, এই কন্টেন্টটা কিন্তু হেট্রোজিনিয়াস কন্টেন্ট। আমি একটু বুঝিয়ে বলি হেট্রোজিনিয়াস কন্টেন্ট কি। ধরুন, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পরিষদীয় দলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা যে কথাটা বলেছে সেটা আমার কথার সঙ্গে 100% ম্যাচ খায়। হয়তো কোনো দ্বিধা নেই তো, কারণ কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যবে বলেছেন তার এক সপ্তাহ আগে একই কথা আমি বলেছি। তাদের কথা শুনে আমি বলিনি, তাদের কথার আগে আমি বলেছি। অভিষেকের কি ছিল যে ওয়ান ওয়ে, যে আমি দেখা করতে চেয়েছি। এবার একটা কর্মী বা একজন নেতা বা একজন জেলা সভাপতি, একজন ব্লক সভাপতি, একজন বিধায়ক, একজন সাংসদ, সে যদি মনে করতো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবো, সে পারত না। দিস ইজ রং। যে স্পেকুলেশন চলছে যে মমতাদি আবার কংগ্রেসে ফিরে যাবে, তোমরা যারা আদ্যপ্রান্ত তৃণমূল তথা মমতা ব্যানার্জিকে দেখে এই পার্টিটা করেছো, প্রেম করেছো তৃণমূলের সঙ্গে টিন এজ থেকে, তারা কি কংগ্রেসে ফিরে যাবে আবার? নমস্কার, আমি নিতপল আর আপনারা দেখছেন বেঙ্গল স্কুপ। বেঙ্গল স্কুপের স্টুডিও থেকে একেবারে সরাসরি আপনাদের কাছে। একটা মাস কেটে গেল, একেবারে 4 তারিখ থেকে আজ নতুন সরকার এসেছে, আর আমরা যে মানুষটাকে নিয়ে একেবারে সেই গোড়ার দিকে বসেছিলাম, কি থেকে কি হয়ে গেল? সেই সময় যেই মুখপাত্ররা সাসপেন্ডেড হলো, সেটাই কি সূচনা ছিল? উপস্থিত হয়েছেন কোহিনূর মজুমদার। আজ কিন্তু জমিয়ে আড্ডা হবে। কি খবর কোহিনূর? সেই কথাগুলো তো এখনো কানে বাজছে সবার, তোমার কথাগুলো, আর এখন তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কি করছো তোমরা? না, আমি এখানে ওই সেই দিনের সূচনাটুকু বাদ দিয়ে আমার আর কোনো কন্ট্রিবিউশন নেই। আমি সেই দিন সূচনা করেছিলাম, আগুনটা ধরিয়ে দিয়ে লেজে আগুনটা লাগিয়ে না না না, লঙ্কা কাণ্ড করে দিয়ে তারপরে এখন বলছে আমরা নই। না না, আমি বলছি তো সরাসরি বলছি যে সেদিন আমি যখন তোমাকে এই ইন্টারভিউটা দিয়েছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম, তুমি পুরনো ইন্টারভিউ ঘেটে দেখতে পারবে, যে এটা আমার শুধু একা কোহিনূর মজুমদারের কথা নয়, এটা তৃণমূলের সবার কথা। আমি হয়তো আজকে একদিন বলছি, কালকে আবার 2 জন বলবে, পরশুদিন 3 জন, 4 জন, 5 জন করতে করতে আজ তো নেই, তৃণমূলটাই নেই প্র্যাকটিক্যালি বলতে গেলে। কি হলো, মানে সে ক্যামাক স্ট্রিটের সিঁড়ির নিচের গল্প শুনতে শুনতে এখন ক্যামাক স্ট্রিটটাই আর রইলো না। না, রইলো না বললেই চলা যায়, কারণ
খুব প্র্যাকটিক্যালি, আমি খুব বাস্তবতার সঙ্গে যদি বলি, শুধুমাত্র ক্ষমতাকে মৌলিক বাস্তববাদী কথা বললে, যে মৌলিক অস্ত্র করে, মৌলিক স্তম্ভ করে ক্ষমতাটাকেই আমি দল চালাতে পারি না। কারণ ওই স্তম্ভ যখন ভেঙে পড়বে, দলের প্রতি আমি আবার বলছি, মমতা ব্যানার্জি 2006 আর 2026 এই 20 বছরের পার্থক্যে সংসদীয় রাজনীতিতে অনেক বেশি ক্ষমতায় ছিল 2026। 2006 তার একটা সাংসদ, মেরে কেটে 30টা বিধায়ক, এখানে 28টা সাংসদ লোকসভায়, এবং 82টা না 80টার মতো বিধায়ক ছিল। তাহলে অঙ্কের বিচারে দেখতে গেলে সংসদীয় ভাবে পার্লামেন্টারি পলিটিক্স নাম্বার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 2006 থেকে 2026 অনেক বেশি ছিল, অনেক অনেক বেশি, 30-এর প্রায় 2.5 গুণ। কিন্তু এটা 2026-এর মমতা বন্দ্যোপাধ্যায় 2006-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য কি? 2026-এর মমতা বন্দ্যোপাধ্যায় যে 80 জন বিধায়ক তৈরি করেছিলেন, সেই বিধায়কটা তৈরি হয়েছিল একেবারে ক্ষমতাকে স্তম্ভ করে। আর ওই 30 জন বিধায়ক ছিলেন যারা, তারা ছিলেন আবেগকে স্তম্ভ করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেদিন সিপিএম এর অত্যাচার, আজকে দেখুন বিজেপির সংখ্যা কম, হ্যাঁ বিজেপির ইডি আছে, সিবিআই আছে, সেদিনও কিন্তু কেন্দ্রে সিপিএম এর সরকার ছিল বকলমে, কারণ কি সিপিএম কংগ্রেস অ্যালায়েন্স ছিল। এখানেও একই, বিজেপির সরকার আছে, কিন্তু ভাঙন হতে পারে 10টা, 15টা, 20টা, 25টা। শুধুমাত্র সিংহভাগ নয়, 2/3 নয়, কার্যত 3/4, 3/4 বিধায়ক সংখ্যা চলে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল বলতে গেলে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে যদি আমি রাজনৈতিকভাবে ব্যাপারটা বিচার করি, এই কন্টেন্টটা কিন্তু হেট্রোজিনিয়াস কন্টেন্ট। আমি একটু বুঝিয়ে বলি হেট্রোজিনিয়াস কন্টেন্ট কি। ধরুন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পরিষদীয় দলে, বিধায়ক দলে যারা আছেন, তারা কিন্তু চারিত্রিকভাবে বা রাজনৈতিক ইতিহাসগতভাবে এক নয়, হোমোজিনিয়াস ক্যারেক্টার নয়। মানে আপনি জাবেদ খান এজ আ বিধায়ক, দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের বিধায়ক, 2006-এর যেটা বিধায়ক, সন্দীপন সাহা এক নয়, শিউলি সাহা আর অরূপ রায় এক নয়, আবার সুভাষিস দাস, মোহাম্মদ শামীম, পান্নালাল ব্যানার্জি, যারা একেবারে ডায়মন্ড হারবার লোকসভার বিধানসভা কেন্দ্রগুলির বিধায়ক, তারা আবার আপনি যদি ধরেন কলকাতার, আজকে তো আমি আবার দেখলাম নয়না বন্দ্যোপাধ্যায় চলে গেল, একদমই তাই, বা আমাদের জগৎবল্লভপুরের বিধায়ক, এরা এক নয়। তাহলে কি সেন্সে বলছো? তাদের আচার আচরণ বলুন। সব বিধায়ক তো আপনি, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, আপনি বলুন শান্তনু ঠাকুর, আপনি কি তিনজনকে আলাদা ক্যারেক্টার? তাদের কথাবার্তার বাচনভঙ্গি আলাদা, তাদের রাজনৈতিকভাবে নীতিগতভাবে তারা কাজকর্ম, তাদের চালনা শক্তি বা তাদের চালনার নীতি আলাদা। আমরা যদি গ্রুপ করি যে তৃণমূলের কারা আছে, ধরুন আপনি বলেন যে জাবেদ খানের, আপনি যদি পলিটিক্যাল ক্যারেক্টার ধরেন, সংখ্যালঘু মুখ, পুরোনো দিনের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে বিধায়ক। আবার যদি আপনি সুভাষিস দাস ধরেন, প্রথমবার বিধায়ক, বাবা দুলাল দাস বহুদিনের বিধায়ক, সন্দীপন শাহ আবার এই ক্যারেক্টার সুভাষিস দাসের ক্যারেক্টার কিছুটা, মোহাম্মদ শামীম একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্লু আইড বয় বিধায়ক, এবং সে বিধানসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক ভোকাল থাকা প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লাকে সরিয়ে শামীম বিধায়ক। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সবাই, এবং সংসদীয় দলেও দেখুন, মালা রায়, পার্থ ভৌমিক, বাপি হালদার, জগদীশ বাসুনিয়া, শতাব্দী রায়, রচনা জুন, মিতালি বাগ, কালীপদ সোরেন, অল অফ ডিফারেন্ট ক্যারেক্টার, তারা টুগেদার। আমার প্রশ্ন এই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট, যে হোয়াট মেড দেম ইউনাইটেড, যে আমাদের কাছে আজকে তাদের কথা অনুযায়ী, আমি ইনডেপথ যাচ্ছি না, তাদের কথা অনুযায়ী ফলেন ক্রাউন প্রিন্স, এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট, অত্যন্ত শিক্ষিত লোক, এটা
মানে কোনো দ্বিধাবোধ নেই, আমি আপনাকে বলছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে এমন একজন সাংসদ যার পিআরএস বিশাল স্ট্রং। আপনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় .PRS মারলে তার পিআরএস এর যা স্ট্রেংথ, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন, হ্যাঁ পিআরএস পার্লামেন্টারি পারফরমেন্স, পারফরমেন্সের দিক থেকে হ্যাঁ ঋতব্রতর পারফরমেন্স যে কোনো সাংসদ বাংলার একদম দায়িত্ব নিয়ে বলছি 1 নম্বর সাংসদ, সিপিএম টার্মেও তৃণমূল টার্ম মেলালেও। তো অসম্ভব শিক্ষিত এবং নিজের প্রশ্ন বা নিজের বক্তৃতা যেমন লিখতেন, অন্যের অনেকেরও লিখে দিতেন বলে মন্দ লোকেরা বলে, আমি যেহেতু সেটা আনরেকর্ডেড এটা বলছি না, বাট তলায় কি আছে, সে কতটা রাজনীতি ভোটে জিততে পারবে না পারবে সেটা অন্য ব্যাপার। বাট মানে সাংগঠনিক দিক থেকে হয়তো কমজোর আমি হলেও জানি হতে না পারে, তার টেস্টিং টাইম এখনো আসেনি, এক্স্যাক্টলি আসেনি, কিন্তু পিআরএস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনেক strong। তো সেখানে তিনি বলছেন ফলেন ক্রাউন প্রিন্স মানে যুবরাজ, তার জন্য এই দলটা ভেঙে। এবং আপনি দেখুন সিংহভাগ লোক তারা এই রিস্কটা নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার সঙ্গে আর নেই, তা সত্ত্বেও তারা ভেঙে বেরিয়েছে। এই সাহস এত তৃণমূল কংগ্রেসের এমপি, এত এমএলএ, আমার মনে হয় এটা একটা বৈপ্লবিক ব্যাপার তো নিশ্চয়ই। কিন্তু এইটা অ্যাজাম্পশন কিন্তু অনেকেই করেছিল। আমি যখন দেখছিলাম যে এই ভোটের আগের কথাই বলছি, যে যদি কোনোভাবে তৃণমূল কংগ্রেস পাওয়ারে না আসে তাহলে কিন্তু পার্টিটা খানখান হয়ে যাবে, কিন্তু এই লেভেলের হবে না না সত্যি সেটা তো, কিন্তু এটা ভাবা যায়নি। আপনি ভাবতে পারছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায় একদিকে, পুরো দুটো আলাদা মেরুর লোক ছিল। নট ইয়েট দাঁড়ান, জগদীশ বাসুনিয়া, নিশীথ প্রামাণিক একদিকে, বাবা হ্যাঁ, মোর ইনটু ইট, অর্জুন সিং পার্থভৌমিক একদিকে। তো আমি বলছি এটা আনইমাজিনেবল। এখনো শুনতে পাচ্ছি, এখনো যারা পুরনো তৃণমূলের যারা রয়েছেন এখনো বলে চলেছেন যে দিদি যদি এখনো ফ্রন্টে এসে দায়িত্ব নেয় এবং তার ভাইপো তথা অভিষেক ব্যানার্জিকে সরিয়ে দেন, আমরা সবাই দিদির সাথে রয়েছি। আমি একটা জিনিস বলি, মমতা বন্দ্যোপাধ্যায় ইট ইজ সো ডেফিনিট যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনীতিতে একটা প্রতিষ্ঠাটা স্তম্ভ। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে একাধিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো প্রশ্ন চিহ্নের মধ্যে থাকতে পারে। আপনি রাজনৈতিক তর্কে 1 কোটি বার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিতে পারেন। আপনি একাধিক প্রশ্ন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন, ওই সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন। যেমন আপনি প্রশ্ন করতে পারেন যে tehelka.com এ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে চলে এলেন, তাহলে শিক্ষা দুর্নীতিতে সঙ্গে সঙ্গে তিনি তাড়ালেন না কেন? tehelka.com পরবর্তীকালে প্রমাণ হয়নি, কিন্তু নারদাও প্রমাণ হয়নি। তাহলে নারদাতে আপনি তাড়ালেন না, ঠিক একই জিনিস, স্টিং অপারেশন, তাহলে তেহেলকাতে আপনি ছেড়ে দিয়ে এলেন কেন? কিন্তু আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডার্ডে কাছাকাছি নেই। কাছাকাছি নেই বলা ভুল, আরো বলতে পারি তার সিকিভাগও বোধহয় তার মধ্যে আমি তো আসেনি। বলছি কাছাকাছি নেই। সিকিভাগও নেই। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র না হতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ব্লকের, তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি হওয়ার যোগ্যতা ছিল কিনা প্রশ্ন চিহ্ন। একদমই তাই, সেটাই আমরা দেখছি। কিন্তু হয়ে গেছে, এবং হওয়ার পর এই যে ডাইরেকশন, এই যে তার তো রাজনৈতিক উত্থানটা অর্গানিক নয়, জোর করে বসিয়ে দেওয়া। আচ্ছা, এই জায়গায় আমাদের বেশ কিছু প্রশ্ন। এই যে সুমিত রায় বলে যে ব্যক্তি, তার আবার শুনছি ফ্যান ক্লাবও আছে। না, এটা তো আমি প্রথম দিনই বলেছিলাম। তুমি বলে গেছিলে, সেটা এখন প্রুফ হচ্ছে। এর উত্থান কিভাবে, মানে একে তোমরা কি CA2 confidential assistant to MP Diamond Harbour, he was very powerful in তৃণমূল's politics, সবার সাথে যোগাযোগ থাকতো এবং সবার সঙ্গে যোগাযোগ রাখা, কাকে বাদ দিতে হবে কাকে নিতে হবে এর নিয়ন্ত্রণেই থাকতো। এর ফলে একটা পিএর এত পাওয়ার হতে পারে? তো পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে। আমি আপনাকে আবার
যেমন জ্যোতিবাবুর আমলে জয়কৃষ্ণবাবুদের যে সব পাওয়ার ছিল, এরও সেরকম পাওয়ার। এবার যদি আপনার কর্মীদের সঙ্গে ক্লোজ লিঙ্ক থাকে, যেটা মমতা ব্যানার্জি, আপনি বলুন তো একটা মমতা ব্যানার্জির পিএর নাম যে খুব পাওয়ারফুল নেই, আমরা তো দেখিনি, আমরা দেখিনি। নেই। ইট ইজ বিকজ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইরেক্ট কানেকশন আছে লোকের সাথে। অভিষেকের ডাইরেক্ট কানেকশন কোনোদিন ছিল না। মানে ওই যে আমি বলতাম যে নিচে হুম, বসিয়ে রাখা, হুম, তার হুম। পিএস মনে আছে যে পিএস একদম, সঙ্গে দেখা একদম। করা ইত্যাদি কানে ইত্যাদি বাজছে এখনো কথাগুলো। এটাই হতো। এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল যে সে পয়সা নিয়ে ক্যান্ডিডেট বিভিন্ন জায়গা থেকে পয়সা তোলাতুলি, এই ব্যাপারগুলো আজকে তাই সেই ব্যাপারে অভিযুক্ত হয়েছেন তিনি, তাকে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তো সে এখন পালিয়ে সত্যি বেড়াতে পারবে? মানে এইভাবে চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারবে? এটা আমি কি করে বলবো? আমি আপনাকে বলি এই যে পালিয়ে বেড়ানোর একটা ম্যাটার, এটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা গুড স্টান্স নিয়েছিল। হুম, ওকে নবজোয়ারে ডেকে পাঠিয়েছিল। এবার সো হুম, কনফিডেন্ট যে অ্যারেস্ট হবে না। ১২ ঘন্টা ওকে জেরা করতো হুম, ইডি। হুম। ১২ ঘন্টা পর বেরিয়ে মোটামুটি আ প্রায় ১২ দুগুণে ৪৮ মিনিট ইডিকে গালাগালি করতো, বিজেপিকে গালাগালি করতো। এবং একদম বেরিয়ে একদম বিজেপি নেতারা মাইক্রোফোন এটা নিয়ে হাতে খুব নিয়ে। বিজেপি নেতারা এতে খুব বিরক্ত বোধ করতেন যে, হুম, "ভাই তুই ডাকছিস, তুই অ্যারেস্ট করছিস না কেন?" একদমই তাই। এটা বলতো। তারা কিন্তু টিভিতে ফুবিতেও মাঝে, মাঝে রেগে গিয়ে বলতো। হুম, এবং অভিষেক ব্যানার্জিকে অপরচুনিটি দিত। ও বেরিয়ে এসে প্রায় ৪৮ মিনিট মিডিয়া দাঁড় করিয়ে একদম তেড়ে গালমন্দ গুছিয়ে করত। সবাইকে হ্যাঁ, দিত। করতো যদি এখনো করতে পারছে না সেটা। এখন তো বেরিয়ে সিআইডির বিরুদ্ধে কেমন কিছু বলতে পারছে না। হুম। যদিও আমার মনে হয় যে হাতিগড়া গেল তল, একটু এই সই জালিয়াতি কেসেই যে ফাঁসলো এটা 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 আচ্ছা, খুব এই জায়গাটায় হাসি আমার লাগছে আরকি। এই জায়গাটা আমার মনে হচ্ছে ঋতুর এটা একটা মাস্টার স্ট্রোক। না, না, এটা হচ্ছে আমাদের হতো ধরুন কলকাতা ফুটবল লিগে পুরাতন দিনে, এখন তো হুম, মজা হুম, চলে হুম, গেছে। কলকাতা ফুটবল লিগ যখন আমাদের খুব মানে আমার খুব কৈশোর বয়সে বা শৈশবেই ধরেন, হুম। আমরা কলকাতা ফুটবল লিগে একটা কমন বর্তমানের লেখা বা আনন্দবাজারে, "পচা শামুকে পা কাটলো ইস্ট বেঙ্গল।" নোবডি ইমাজিনড যে কয়লা পাচার, গরু পাচার, হুম, কালীঘাটের কাকু, অমুকের কাকিমা, এই কাটিয়ে কুটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ নিতে ছুটছেন সই জালিয়াতির জন্য। আরে এটা আমি বলবো, এটা হচ্ছে একদম পুরো সেই হঠাৎ করে একটা পা গলিয়ে দিয়ে গোল করে দেওয়ার মতো কেস। যে ডিসিশন গুলো এগুলো কি মমতা ব্যানার্জির সঙ্গে নিয়ে ডিসিশন হচ্ছে? মানে এই ধরো এই সইকাণ্ডই বলো বা এগুলো তো একটা সত্যি না, না, পচা আমি শামুকে আমি কাটার আমি থেকেও একদম আরো ওই যে নগণ্য। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তাড়িয়ে হাততালি দাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করছে। আমার মনে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল ১ম পার্লামেন্টারি পার্টি মিটিং এ বা ১ম লেজিসলেটিভ পার্টি মিটিং এ, প্রথমত তো লেজিসলেটিভ পার্টির মেম্বারই নয়। কিন্তু দলের জেনারেল সেক্রেটারি হিসেবে উচিত ছিল এটা বলা যে যখন এই নির্বাচনটা আমি সামনে নিয়ে লড়েছি এবং দল এই ধূলিসাৎ হয়েছে, আমি মাথা পেতে নিলাম। আমি দায়টা টোটালটা মাথা পেতে নিয়ে আমি পদত্যাগ করলাম। শুরু করতো না একটা ব্লক হুম, স্তরের, একটা বুথ স্তরের কর্মী থেকে শুরু করতো। হুম। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন করেছে, আমার একটা মনে হয় সেই সিপিএম এর, রেসপেক্টটা আরো পেত বোধহয়। আমি তো বলছি আমি হুম, অবাক হয়ে যাচ্ছে যে সিপিএম আন্দোলন করছে। আপনি জানেন না গোবিন্দপুর রেল কলোনি উচ্ছেদ কোর্টের ডিসিশন, হুম। মমতা দি দুদিন বসে আটকে দিয়েছিল হ্যাঁ, দেখেছি তো আমরা সেই সময়। গোবিন্দপুর রেল কলোনি। হুম, হুম, হুম। অভিষেক কোথায়? এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। অভিষেক তার কাছাকাছি পর্যন্ত নেই। মিডিয়া টিভিতে ঘুরে ঘাড়ে কিছু লাভ হবে না। তাহলে এরকম যদি তার পিএর ব্যবহার হয় বা এইরকম যদি হয় কর্মীদের থেকেই যদি বিচ্ছিন্ন করে দেওয়ার ব্যবস্থা থাকে তার পিএর মাধ্যমে না, তাহলে না, তো না, বোকা বোকা কথা। এই শুধু পিএর ঘাড়ে দোষ চাপিয়ে তো লাভ নেই। ই ডাইরেক্টেড দি পিএ আচ্ছা। যে আমি এর সঙ্গে মিট করব, আমি এর সঙ্গে মিট করব না। হতে পারে না যে আমি যার সাথে মিট করব, ধরুন আমি একজন পার্টির লিডার, আমি আপনার সাথে মিট করব, দেন ইউ আর ওয়েলকাম টু মিট মি। এই ওয়ান সাইডেড ব্যাপারটা হলে হয় না। মমতাদির এটা নেই, এমনকি শুভেন্দু অধিকারীরও নেই। আমি অভিষেকের কি ছিল যে হুম, ওয়ান ওয়ে, হুম, যে আমি দেখা করতে চেয়েছি। হুম, এবার একটা কর্মী বা একজন নেতা বা একজন জেলা সভাপতি, একজন ব্লক সভাপতি, একজন বিধায়ক, একজন সাংসদ, সে যদি মনে করতো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবো, সে পারত না।
দিস ইজ রং। আজকে আপনি আমাকে বিজেপি যাবার চেষ্টা করছি, বিজেপির দালাল, বিজেপির গাদ্দার, পালিয়ে বেড়াচ্ছি, এই করছি সে করছি, 100টা বলতে পারেন। আমি এটা মাথা পেতেও নিতে পারি যে হ্যাঁ আমি বিজেপি যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ আমার প্রচুর পয়সা আছে, আমার পাটের খেতে 2.5 কোটি টাকা, আমার বাড়ির পাশে একটা পাটের ক্ষেত আছে, সে পাটের খেতে 2.5 কোটি টাকা পাওয়া যেতে পারে, এক্ষুনি পাঠান, কাউকে পেট পেয়ে যাবে। আমার বাড়িতে ত্রিপল, চাদর, কি আর আছে, বালতি, সব পাওয়া যাবে, কোটি কোটি টাকা আমার খাটের তলায় পাওয়া যাবে। আপনি আসুন, আপনি খুঁজুন। আমি বিশাল বড় অট্টালিকা করেছি, হ্যাঁ ওই শান্তিনিকেতনে আমার 50টা বাংলো আছে, আপনি খুঁজুন। ইউ হ্যাভ রাইট টু ডু দিস। আপনি খুঁজুন, তৃণমূল আমলে আমি সব সুযোগ সুবিধা নিচ্ছি, কিন্তু তৃণমূল আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করতেন, এইটা সব থেকে বড় সত্যি। এই যে এখানে তুমি মমতা ব্যানার্জির একটা বড় ফেলিওর দেখতে পাচ্ছ না? 100%। আমি আবার বারবার বলছি, ববিদার মেয়ের ওই কথাটা, ধৃতরাষ্ট্র অন্ধ স্নেহে, অভিষেকের অন্ধ স্নেহ, মমতা এতগুলো ব্যানার্জি বছর পেলো তাকে একটা আরে ট্রেন প্রচুরবার করতে পারলো রিয়েলাইজ না। করেছে তো, হ্যাঁ। মমতাদি প্রচুরবার রিয়েলাইজ করেছে। আমি তো বললাম, নারদা কাণ্ডেও জানতো না মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি পাবলিকের পালস বোঝে না। মমতা ব্যানার্জি জানতো না আরজিকর মুভমেন্টের সময় কে ডিস্টার্ব করেছে। মমতা ব্যানার্জি এটা জানতো না যে 2018 সালে যুব বনাম মাদার করিয়ে টোটাল তৃণমূলটা পঞ্চায়েতে ধূলিসাৎ করিয়ে পরে লোকসভা নির্বাচনে কেন হারলো। মমতা ব্যানার্জি এটা জানতো না ওয়ান ম্যান ওয়ান পোস্ট করে ওর ওর যে পুরনো এড গুলো, ওর যে পুরনো সঙ্গী সাথী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, এটা ভাবেনি মমতা বন্দ্যোপাধ্যায়, খবর পাননি, সব জেনেছে, তার কাছে। জানার পরও অন্ধ স্নেহ। এবং তারপরে সব থেকে লাস্ট ব্লান্ডার তো এই আইপ্যাক। হ্যাঁ, এটা তো একটা না, না, বিরাট বড় দেখুন, ব্যাপার যেখানে আইপ্যাক ওয়াজ এ সার্ভে করতো, প্রচারের অস্ত্র দিত আমাদের কাছে, ভিডিওস টিডিওস অ্যাডভার্টাইজমেন্টস এন্ড অল, ঠিক আছে। তাহলে আইপ্যাক যদি সার্ভে করতো, যে আপনি বলছেন তৃণমূলের তো সবাই চুরি করেছে এমনটা নয়। না, একদমই না। ধরুন আজকে চুরির অভিযোগে তৃণমূল কংগ্রেসের গ্রেপ্তার যদি 5,000ও হয়, তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি সব মেলালে 1 লক্ষ হবে। পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ, পৌর প্রতিনিধি, বিধায়ক, সাংসদ, তা হবে একটা 80,000 বুথ, তো তার মানে তো 80,000 পঞ্চায়েত, এর মধ্যে আমাদের তো 50,000 পঞ্চায়েত অন্তত আছে জেতা। তার মানে প্রায় প্রায় লক্ষাধিক, 1 লক্ষের কাছাকাছি। তার মধ্যে 5,000ও গ্রেপ্তার হয়নি, 5,000-এর বিরুদ্ধে, মানে 5% জনপ্রতিনিধি তৃণমূলের খারাপ। কারণ বলছি তোমার কথা অনুযায়ী কি সবাই গ্রেপ্তার হয়ে গেছে? মানে যারা আর আমি ধরলাম 1 মাস আরো হবে। তার মধ্যে এরকম অনেক কেস আছে যে আজকে নিয়েছে কালকে বেল হয়েছে। আচ্ছা। এরকম অনেক কেস আছে যে পুলিশ, যেমন রবীন্দ্রনাথ চ্যাটার্জি, তৃণমূলের প্রাক্তন এমএলএ, সে নাকি গ্রেপ্তার হয়েছে বলে শোনা গেল, পরে দেখা গেল পুলিশ বললো না গ্রেপ্তার হয়নি। কৈলাস মিশ্র, যুব সভাপতি হাওড়ার ছিল, গ্রেপ্তার হয়েছে, হয়নি। তো সেটা হচ্ছে না, মানে কিছু ভুয়ো খবরও আসছে, কিছু ভুয়ো খবরও অবশ্যই আসছে সেটা। তো তাহলে এই 5%কে তুমি মাথায় বসিয়েছো কেন? এটা কে বসিয়েছে? আইপ্যাক সার্ভে করেছে। তুমি রবীন্দ্রনাথ ঘোষকে কুচবিহারের পৌরসভা থেকে সরিয়ে দিয়েছো, এবং টাকার বিনিময়ে নাকি এই পদগুলো পাওয়া গেছে। এটা তো দেখুন, এটা তো তথ্য আছে, প্রমাণ নেই তো, কিন্তু মেথোডোলজিক্যালি প্রুফ করতে পারছেন আপনি কি করে? কারণ যার পাটের ক্ষেত থেকে টাকা পাওয়া যাচ্ছে সে পৌর প্রধান হচ্ছে। একদম। আইপ্যাক পাশের বাড়ির লোক জানে যে সে টাকা নিচ্ছে, আইপ্যাক জানে না। আইপ্যাকই তো সার্ভে করে দলকে নাম পাঠাচ্ছেন, হি ইজ দি এলিজিবল ক্যান্ডিডেট। মানে আইপ্যাকের কাছেও কিছু টাকা আসবে, ন্যাচারাল বা কেস। পার্টির কাছেও তোমার মাথায় যাবে যে এই 25-75-এর ব্যাপারটা কি তাহলে আমরা এখানে ধরে নিতে পারি? 25-75-এর কেসটা আমি আবার বলি যে আমি আজকে দল আমাকে সাসপেন্ড করেছে, মানে দলের সব খারাপ, সেদিন ডিফেন্স করেছি, আজকে আমি পাল্টি খাবো সব কটাতে, এই রাজনৈতিক সত্তা আমার নেই। 25-75 দোলাদি বলেছিল যে চাঁদা ওঠে, আইএনটিটিউসির যে চাঁদা ওঠে, সেই চাঁদাটার 25-75 ওইটুকু আমি কেটে, কোনো বক্তব্যর ওইটুকু আমি কেটে দিয়ে দিলাম, ওটা 25-75 বলে। কিন্তু ইট ইজ ডেফিনিট যে টাকা আইপ্যাক না নিলে, টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস না নিলে, যারা টাকা নিচ্ছে বা যারা এই তোলাবাজির সঙ্গে সামিল হচ্ছে, আইপ্যাকের এত বড় নেটওয়ার্ক, অভিষেকের এত বড় নেটওয়ার্ক, বহু ছেলে মেয়ে তারা ধরতে পারছে না। সেটাই। কই আমাকে তো দল পৌরসভার ক্যান্ডিডেট করে,
আমাকে তো দল বিধায়ক ক্যান্ডিডেট করেনি। আমার বিরুদ্ধে একটা অভিযোগ আগে পরে আছে, যে কোহিনূর মজুমদার এর বাড়ি গিয়ে ঢুকে পড়ে একে এনক্রোচ করেছে। কোহিনূর মজুমদার একটা গরিব মানুষের কাছ থেকে বলেছে যে তোমাকে আমি চাকরি দেবো বলে তোমাকে আমি 2 লাখ টাকা দিচ্ছি। ঠিক এখন কি একটু নিজেকে স্বস্তি মনে হচ্ছে যে কোনো পদে ছিলাম না, বেশ ছিলাম? পদে থাকলে এটা আমি করতাম না, কারণ কি পলিটিক্স ইজ এন পলিটিক্সে যদি আপনি অ্যাম্বিশন করেন, আপনি ভালো করে জানেন যে কোনটা আপনি ছোবেন কোনটা আপনি ছোবেন না। এটাই তো আদর্শ হওয়া উচিত। আপনি যদি বলেন যে একটা পলিটিক্যাল নেতা, যে পলিটিক্যাল নেতা খুব ফ্র্যাঙ্কলি যে সে কোনো ম্যানিপুলেটিভ কাজ করেনি, সে আজ অব্দি কোনোদিন কোনো মিথ্যে কথা বলেনি, আজ অব্দি কাউকে ধমকায়নি, আজ অব্দি কাউকে চমকায়নি, আজ অব্দি কারোর সঙ্গে বাজে ব্যবহার করেনি, এটা হতে পারে না। কেউ দাবি করে বলবেন, কেউ দাবি করে বলতে পারবে যে আমি আজ অব্দি একটা ম্যানিপুলেটিভ টাকা পয়সা নিইনি? আমি নিইনি, কিন্তু আমি বলছি তুই ওকে দিয়ে দে, ও পার্টি অফিসটা বানিয়ে দেবে। ভাই তুই এই টাকাটা করেছিস, তুই একটা বিল্ডিং করছিস, তুই 10 বস্তা সিমেন্ট দিয়ে দিস, ওর পার্টি অফিস হয়ে যাবে। কেউ বলবে এটা কেউ করেনি, কংগ্রেস করেনি, সিপিএম করেনি, বিজেপি করেনি। এটা হয়, এটা হয়, এটা হয়, কিন্তু ওই একেবারে প্রবলেম সর্বগ্রাসী কোন হয়ে যাওয়া। জায়গাটা, প্রবলেম কোন জায়গাটা? তৃণমূলের এই আইপ্যাক ট্রেন্ডিং লোকেরা নদীতে হাত দিয়েছে, সমুদ্রে হাত দিয়েছে, গিয়ে লাস্টে গরিব মানুষের ঘটি বাটিতেও হাত দিয়েছে। 107টা পৌরসভা আছে তৃণমূলের, 107টা, নাকাশিপাড়া বাদ দিয়ে বাকি 107টা তৃণমূলের পৌরসভা। কটা পৌর প্রধান গ্রেপ্তার হয়েছে? 5টা, 10টা, 10% হয়েছে? হয়নি। পৌরসভা তো ভেঙে তারা হয়নি তো। কিন্তু যারা হয়েছে তারা তো ইমপ্রেশনটা এস্টাবলিশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে। সেটাই তো হয় গো। দিস ইজ দি প্রবলেম। কয়েকজন করে আর গোটা সমাজের বদনাম হয় বা দলটার হ্যাঁ, বদনাম। নট অনলি দ্যাট, আমি বলছি ইনভেস্টিগেশন কি নেই? আমি খুব ভুল না করলে রানাঘাটের কোনটা এমএলএ পার্থদা, ওর নামে তো সিবিআই আছে চাকরি দুর্নীতির কেসে। পার্থ চ্যাটার্জি মানে পৌরসভায় তখন উনি ছিলেন, পৌরসভার চেয়ারম্যান ছিলেন, কিন্তু পরবর্তীকালে হ্যাঁ ওনাকে ডেকে ইডি বা সিবিআই এর কোয়েশ্চেন হয়েছে। হ্যাঁ, তাপস রায়ের বিরুদ্ধে কোয়েশ্চেন হয়নি বড়নগর এমএলএ ছিল যখন? না ওইটার বিষয় তো সে নিয়ে তো ওনার গোসা। যাই হোক, হয়েছে তো। আমি আবার বলছি, কারুর বাড়িতে ইডি রেড হওয়া বা সিবিআই রেড হওয়া মানেই সে চোর, এই জিনিসটা পাল্টাতে হবে। এটা যদি আমার ক্ষেত্রে হয় আমিও পাল্টাবো, আমার দলের ক্ষেত্রে হয় আমিও এটা বলবো যে না এটা নট রাইট, তাকে চোর বলা নট রাইট। যদি শুধুমাত্র ইনভেস্টিগেশন হয়েছে তার নামে, তাহলে সে চোর হলে অমিত শাহ খুনি, কারণ অমিত শাহর বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। হ্যাঁ, প্রুফ হতে হবে, এটা আমি এই নৈতিকতার জায়গাটা আসতে হবে। আর 2 হচ্ছে ন্যারেটিভ, পাবলিকের পারসেপশনটা কি দাঁড়াচ্ছে। পাবলিকের পারসেপশনে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বিশাল সংখ্যক মানুষ চুরি করেছে, এবং যেটা কল্যাণ ব্যানার্জিও বললেন যে আমাকে চোর শুনতে, আমার বিরুদ্ধে একটা চুরির এফআইআর দিক, যে আমি কল্যাণ ব্যানার্জি একটা জায়গা থেকে চুরি করেছে 1 লাখ টাকা, 10,000 টাকা, 5,000 টাকা চুরি করেছে, এর থেকে তোলা তুলেছে নয় তো? এই যে ধরো এই যে তোমাদের মতো কিছু মানুষ যারা এখনো ডিমের আঘাতে, না আমি তোমাকে বলিনি, দিস ইজ আ ভেরি রং, দিস মবক্রেসি ইজ ভেরি রং। না এটা তো আমরা কখনোই সাপোর্ট করতেই পারি না। এইটা ভেরি রং। এইটা বিজেপির আমার ধারণা বিজেপি এটা টপ লেভেল থেকে এটাকে এগ্রি বা অ্যাডমিট করে না। গ্রাউন্ড লেভেলে কিছু ওয়ার্কার সাধারণ করবে না, কিন্তু একটা তো আক্রোশ বা ক্ষোভ জন্মেছে রে বাবা, যেটা বিজেপিও কন্ট্রোল করতে পারছে না। আমি তো কোথাও আমি আবার কথা বলি, যদি কেউ এটা বলে যে সাধারণ মানুষ একত্রিতভাবে বাড়ি থেকে ডিম কালেক্ট করে এনে ডিম মারছে, ডোন্ট সে দিস ইজ আনবিলিভেবল। কিন্তু তুমি দেখো এটা মানতে হবে। আমি আজকে তৃণমূল থেকে সাসপেন্ডেড মানে সব সত্যিটা সত্যি, মিথ্যেটা মিথ্যে, জলটা করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা সেকশন অফ লোক ডিম মেরেছে, তার মধ্যে পরবর্তীকালে তৃণমূলই বার করে দিয়েছে যে তারা কারা, ছবি ধরে বার করে দিয়েছে। তাহলে তো তৃণমূলেরই লোক। বয়ান পাওয়া গেছে, বয়ান পাওয়া যায়, কেউ বয়ান পাওয়া যায়নি। আমি এক্ষুনি ফেসবুক খুলে দেখিয়ে দিতে পারি তারা বিজেপির লোক।
না পরবর্তীকালে তারা পরবর্তীকালে 4 তারিখের পরে 4 তারা তারিখ বিজেপি হয়েছে। না না কিন্তু না তার আগে তারা রীতিমতো তৃণমূল ইটস রং, তার মা বাবা সবাই বলছে ইটস রং, যে কজন ইট ইজ রং। গন্ডগোলটা কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কি বলবো, এরা এরা রাজনীতি করবে, বিরোধী রাজনীতি। আরে ভাই মার খাবে, কসবায় মমতা ব্যানার্জি মার খাবে, ন্যাচারাল। অভিষেক ব্যানার্জি সেখানে যাবে এবং অভিষেক ব্যানার্জি ওখানে মার খেয়েছে, ওটা অ্যাডভান্টেজ অভিষেক ব্যানার্জি। সেটা তো অনেকেই বিজেপির ইয়ে থেকেও বলা হচ্ছিল যে এই সিম্পাথি অ্যাডভান্টেজ বিজেপি। ও অভিষেক অ্যাডভান্টেজ ছিল, ও যদি গিয়ে কোনো পিজি বা বাঙুরে গিয়ে প্রাইমারি ট্রিটমেন্ট করে গিয়ে থানায় গিয়ে ওই ওর যার যার ছবি আইডেন্টিফাই করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের আইটি সেল তাদের ছবি আইডেন্টিফাই করে দিয়েছে যে এরা বিজেপির কর্মী, এরা দাঁড়িয়েছিল বিজেপির কর্মী। ঠিক ওখানে তো গ্যাদার্ড হয়েছিল বিজেপির কর্মীরা, এটা মিথ্যে কথা বলে লাভ নেই। বিজেপির ওয়ার্কাররা ওখানে গ্যাদার্ড হয়েছিল। হ্যাঁ, কিছু সাধারণ মানুষ ছিল, তাদের আক্রোশ আছে অভিষেক ব্যানার্জির উপর, এবং ওই ছেলেটি, যে ছেলেটি মারা গেছে সেই ছেলেটির উপর আক্রোশ আছে। সে তো রীতিমতো সে নাকি নেশাগ্রস্ত মানে সে ডিস্টার্বিং ক্যারেক্টার ছিল। এটা খবর ছিল না তোমার যুবরাজের যে ওই যার আরে কাছে আমি ছেড়ে দিই, ছেড়ে যদি খবরও থাকে, ও যদি ওইখানে মার খেয়েছে, ও যদি বেরিয়ে গিয়ে ওইখানে থানায় গিয়ে একটা কমপ্লেন করতো, ভেরি ন্যাচারাল। থানায় যখন ও ঢুকতে যেত তখনও বিজেপির ওয়ার্কাররা ওর বিরুদ্ধে হামলা টামলা। ও থানার সামনে যেত, আধ ঘন্টা 1 ঘন্টা বসে থাকতো, পরের দিন কোর্টে গিয়ে একটা 17C মামলা করতো যে আমাকে মেরেছে, এই দিস আর দি ভিডিও ফুটেজেস, ইউ আস্ক দি ওসি টু টেক অ্যাকশন। মানে তুমি বলতে চাইছো যে হসপিটালে গিয়ে ভর্তি হওয়াটা ওটা আরো ব্লান্ডার হয়েছে। কোনোদিন কেউ করে? বেসরকারি হাসপাতালে গিয়ে কেউ জোরজাবস্তি করে আমার কোনো ইনজুরি নেই, আমাকে ভর্তি নাও, আমাকে 2 দিন রাখো, এটা কখনো সম্ভব? আর সেটাকে মমতা ব্যানার্জিও সাপোর্ট করছে। বুঝুন কাণ্ড। ওর তো উচিত ছিল পরের দিন, প্রতিটি পোস্টে লেখা আসছে ওকে নিয়ে গিয়ে জলে ডোবালে একটু ধুয়ে দে, পচা ডিমের গন্ধ আছে, আর কিছু আরে হয়নি। কিচ্ছু না, ডিমই মেরেছে। ও যে একটা ইট খেলো, হেলমেটটা না থাকলে বড় ইনজুরি হতো। ওই যেটি হলুদ জামা পরে একটি ছেলে মারলো, হেলমেটে লাগলো, ইনজোর্ড হতো। ও তো গিয়ে স্পেসিফিক মামলা করবে। পরের দিন কি করলো শুভেন্দু অধিকারী, এই জন্য শুভেন্দু অধিকারী পরের দিন ওর পুলিশকে বললো যে তুমি একটা সুমোটো মামলা করো। 6টা বিজেপি অ্যারেস্ট করলো, 4টে তৃণমূল অ্যারেস্ট করলো, 10 জন অ্যারেস্ট করে ডাইলিউট হলো। পরের দিন সব কটার বেল। তাই তো দেখলাম। আরে দিস ইজ হাউ ইউ ডু পলিটিক্স। এ পলিটিক্স করবে, এ বিরোধী রাজনীতি করবে। আমাদের এরকম মেরেছে, আমরা গিয়ে থানায় কমপ্লেন করেছি, ওরা পাল্টা কমপ্লেন করেছে। আজকে সোশ্যাল মিডিয়া আছে, সিপিএম এর সেই জামানায় কোথায় সোশ্যাল মিডিয়া, কোথায় ভিডিও? একদমই তাই, এখন তো দিনের আলোর মতো সব দিনের আলোর মতো পরিষ্কার। আপনি আইডেন্টিফাই করছেন তার ক্যারেক্টার, আপনি তার খুঁজে তার পিকচার সার্চ করছেন, পিকচার সার্চ করলেই তার ফেসবুক প্রোফাইল বেরিয়ে গেছে, ফেসবুক প্রোফাইলে দেখা গেছে যে সে বিজেপি। ইয়েস, না, আমি এটা মেনে নিচ্ছি না। বিজেপি হয়তো 2-1 জন মতাদর্শগত বিজেপি ম্যাক্সিমামটাই আমি দেখলাম না, যে না, না। তৃণমূলের লোকজনই ছিল। মেন এজেন্ডাটা হচ্ছে যে তুই তো গিয়ে থানায় কমপ্লেন করবি, তুই গিয়ে ভাওয়া হয়ে গেলি, তারপর ওখানে যে 10 জন তোর কর্মীরা ছিল তার কি হবে? ওই বাড়ির বাবা মা যার বাড়ি তার কি গেছিল হবে? তার তো অবস্থা খুব খারাপ হয়ে গেল, সে তো হ্যাঁ। রাতারাতি উধাও হয়ে গেল। তো এই যে পরিস্থিতির মধ্যে এখন এই যে ডিম থেরাপি চলছে, মনে হচ্ছে না যে এইটা থামবে না এখন? না না, এইটা গভর্নমেন্টকে দেখতে হবে, কারণ কি গভর্নমেন্টের এক সময় এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এটা প্রেসিডেন্ট হবে। দিস উইল ক্রিয়েট আ প্রেসিডেন্ট। 10 বছর 15 বছর পর যদি অন্য কেউ গভর্নমেন্টে আসে, হ্যাঁ, সে আবার এটা করবে। আবার 30 বছর পর এটাকে, এই সরকারকে, এটা সরকারের দায়িত্ব যে সরকার আইনের শাসন এস্টাবলিশ করবে। এবং এখন তো দেখছি আবার আমি বলছি, মানুষের আবেগ যদি বলে যে এক্ষুনি, আচ্ছা সব্যসাচী আমি দত্তের কথা বলি, সব্যসাচী দত্তকে তুমি কিভাবে দেখো? আমার সঙ্গে সব্যসাচী দত্তের খুব একটা বড় পরিচয় ছিল না, আচ্ছা, কিন্তু ওর বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে, অ্যাপারেন্টলি দেখা গেছে, স্পেশালি ওই ভয়েস রেকর্ডটা যেটা পেয়েছে, একদম একদম আমরা সেই ভয়েস রেকর্ডটা যদি ঠিক হয় তাহলে ডেফিনেটলি ও টাকা পয়সা চাইছে। তারপর পুলিশ প্রশাসন জাজের কাছে রাখবেন, ফরেনসিক টেস্ট হবে, না, সবই মানছি যে কিন্তু এই যে আমি রাস্তায় আমি জাজমেন্ট দেব,
না, এটা তো কখনোই মেনে নেওয়া দিস ইজ যায় নট কিন্তু রুল অফ ল। কিন্তু এখানে তো মানে হাতের বাইরে চলে যাচ্ছে তাহলে প্রশাসনেরও। তাহলে তো প্রশাসন কি করতে আছে, সরকার কি করতে আছে? সরকারের তো কাজ এটা। না, আজকে তো দেখলাম অভিষেককে খুব ভালোভাবে আহ, ইয়ে করলো, গার্ড দিল ভবানী ভবনে ঢোকার সময় বাইরেতে। এটাই তো সরকারের, হ্যাঁ, এটাই তো আমি তো বলছি, এটাই কিন্তু সরকারের করা উচিত। কতজনকে দেবে? এটাই তো করতে, এটাই তো সরকারের কাজ। ধরুন সরকার যদি অ্যালাউ করে, এবং বিজেপিরও এটা বলতে হবে যে না, এটা করা যাবে না। না, বিজেপি নেতারা তো বলছে। এবং এটাকে আমি বলছি উপর স্তর থেকে বলছে, নিচ অব্দি পৌঁছালে অন্তত এইটা হতো না। যে আমি ডিম, ইট, পাটকেল কোথাও না, ইট ছুড়বো, পাটকেলটা এখনো পর্যন্ত ওই ডিমটাই দেখেছি। যাই হোক এবং যেটাই এবং যেটাই খুব ছুড়ি, খুব সঠিকভাবে মারছে, আমি দেখতে না পাচ্ছি না, যে মানে এরা। এটা এটা আপনি আস্তে আস্তে বলছেন, ইটস কোয়াইট এনজয়েবল। এই আগুনটা, এই যে রাগটা, ধরুন আজকে আমি খুব ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক বলছি, এটা আপনারা ভালো করে শোনাবেন। ধরুন আজকে একটা গোষ্ঠীর রাগ তৃণমূলের উপর, সে ডিম ছুটছে, দূরে মানসিক আনন্দ পাচ্ছে। কালকে আপনি, আপনার উপর হতে পারে এরকম 10 জনের রাগ আছে, আপনাকে, আমাদের এটা হতে যদি পারে না, এটা। প্রেসিডেন্ট হয়, হ্যাঁ, এটা ইফ দিস গোজ আ প্রেসিডেন্ট, আজকে একটা ভালো জিনিস দেখলাম, এক জায়গায় ডিমের অমলেট করে খাইয়েছে দুর্গাপুরের কোথায়। সেটা সেটা ভালো হতে পারে, সেটা। আমি আবার বলছি এইটা কারুর কাজ হতে পারে না। এটা যদি অনারেবল চিফ মিনিস্টার মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানে বলছো যে যে বক্তব্য। আইনের শাসন এস্টাবলিশ হবে, কাউকে ডিম ছোড়া বা আপনি, আপনার আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, আপনি থানায় যাবেন, পুলিশে যাবেন, পুলিশ অ্যাক্ট করবে, আপনি আপনি এসে বিচার করবেন, আপনি এসে প্রশ্ন করবেন, দ্যাট ইজ নট রুল অফ ল। এটা কিন্তু আমি বলছি হ্যাঁ, মোবোক্রেসি, একদম এটা কিন্তু প্রেসিডেন্টস তৈরি করে। এবং এটা দেখো কোনো অংশে তৃণমূলরাই যেন দায়ী। কারণ এই যে প্রতিটি কথাতেই বলে দেওয়া হতো যে এটা জনরোষ জনরোষ জনরোষ। হ্যাঁ, আমি আমি আবার বলছি, হ্যাঁ, এটা এই এটা যেটা আমি আমি আগেও একটা বলেছি তোমাকে, হুম, যে এই যে এই জনরোষের কেসটা, এটা লেফটের আমল থেকে স্টার্ট হয়েছিল। আমার মনে আছে মানস ভুঁইয়া ডেভিড দাকে একবার মঙ্গলকোটে দৌড় করালো ধুতি পুতি খুলিয়ে, একদম বিরাট বাজে। সিপিএম বলল হুম, জনরোষ। হুম, এই যেতে যেতে তৃণমূল আমলে শুভেন্দু অধিকারীকে দেখলেই তার গাড়িতে জয় শ্রীরাম, এই জয় বাংলা বলা, ইট ছোড়া, এবং নাড্ডা, জেপি নাড্ডার গাড়িতে ইট পাটকেল ছোড়া, এগুলো তো মারাত্মক বাজে ঘিরিয়ে করা, এটা দিস ওয়াজ নট রেগুলার জনরোষ, হয়ে গেছিল, রেগুলার। দিস ওয়াজ নট মানে এটা জনরোষ। তুমি মেনে নিচ্ছ এটা জনরোষ ছিল আপনি না? দেখবেন হুম, আমাকে হুম। বা আমার এলাকায় টালিগঞ্জে গত 15 বছরে একটা ঘটনা বার করে দিন যেখানে একটা বিজেপি নেতার গাড়ি ঘেরাও হয়েছে, চ্যালেঞ্জ বলছি, সেটা একটা দেখিনি। ঘটনা বার করুন। সেটা দেখিনি, কিন্তু বিজেপি কর্মীদের ওপরে কিন্তু টালিগঞ্জেও হামলা হয়েছে 21-এর পরে। কোনো, আমি এটা আবার তুমি বলতে অস্বীকার পারি, করতে আমি পারো আবার না। বলতে পারি, কোনো হুম। একটা তলার স্তরে হয়, এটা এই হুম। সময়ে হয়েছে। বিজেপি নেতারা এখানে ইন্টারভেন করেছে, কিছু জায়গায় করতে পারেনি, আমরা কিছু জায়গায় সিনিয়র গিয়ে ইন্টারভেন করেছি। টালিগঞ্জের বুকে পোস্ট পোল ভাইলেন্স, বিজেপি আঘাত হয়েছে, এই সংখ্যাটা প্র্যাকটিক্যালি নগণ্য। একটা দমকা চমকি ইত্যাদি ইত্যাদি, এটা ভোটের পরের দিন হয়, এটা আমিও আমাদের বেলাও ন্যাচারালি মেনে নিয়েছিলাম 26। না, তোমরা আমি বলছো, কিন্তু আমাদের কাছে খবর আছে। আপনি গিভ মি হ্যাঁ, ওয়ান এক্সাম্পল যেখানে না, আছে, টালিগঞ্জের আছে। বুকে এরকম হয়েছে যে কারোর বাড়িতে থেকে ঘর ছাড়া, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তার থেকে বেশি কেউ নিজের ঘরে ঢোকেনি টালিগঞ্জে, এমন নেই। হয়তো ফিরেছে, কিন্তু এটা ন্যাচারাল, আমি বলছি সাময়িকভাবে, এখানে তাকে সাময়িকভাবে, ঘর ছেড়ে সাময়িকভাবে এবং 2011-তেও হয়েছে, মুচলেখা দিয়ে ঢুকতে হয়েছে, এরকম খবর আছে। 2011 হয়েছে, 2021 হয়েছে, 2026 কি তৃণমূলে লোক ঘর ছাড়া হয়নি টালিগঞ্জে? 21-এর বালিগঞ্জ নিরিখে কিন্তু নয় বলা চলে। 21-এর নিরিখে 26-এর সংখ্যাটা কম কেন, তার পেছনে একটা সাইন্টিফিক কারণ আছে। কি তার scientific? পেছনে সাইন্টিফিক কারণ হচ্ছে কর্মী সংখ্যা। এক হচ্ছে বিজেপি ওই অ্যালাউ করেনি লক স্টক অ্যান্ড ব্যারেল ঢুকতে, হুম। এর ফলে বিজেপির যে কর্মী সংখ্যা ছিল, সে কর্মী সংখ্যা ব্যক্তিগত স্তরে গিয়ে তৃণমূলের কর্মী সংখ্যাকে পিটিয়ে ঘরছাড়া করবে এমন ছিল না, না। আমাদের কাছে যেরকম খবর ছিল যে তৃণমূলের বেশ কিছু নেতারা স্বেচ্ছায় মানে ভয়ে পালিয়ে গেছে যে এরকম কিছু ঘটনা ঘটবে বা এইরকম না, না, ঘর এত ছাড়ার সংখ্যা হুম। তৃণমূলের, আমি তো বলছি 2021 সালের নিরিখে 2026 সালের পোস্টপোল ভায়োলেন্স অনেক কম। হয়নি বলা চলে, মানে না, যেটুকু হয়নি হ্যাঁ, এমন হ্যাঁ, নয়, হুম। হয়েছে,
এবং যারা করেছে তাদের সিংহভাগ সংখ্যাই তৃণমূল থেকে হঠাৎ বিজেপি হওয়া। একদম ওই তৎকাল বিজেপি হয়ে যাওয়া। কারণ হুম। বিজেপির, আমি বলছি, বিজেপির নেতা নেত্রীরা মিছিল করেছে, কত আচ্ছা, লোক এই যে ছিল। রোস্টটা কেন তৈরি হলো? ওই যে পার্টিকুলার কিছু লোককে আমি দেখলাম যারা ওই ৪ তারিখ দুপুর ২টোর পরে গেরুয়া হয়ে গেল এবং হয়েই দেরেন্দিয়ার তৃণমূলের লোকজনদেরকে, মানে তারা না, কি না, তাহলে পায়নি, ভাগে এটা- কম এটা- পেয়েছিল এটা- সেরকম এটা ব্যাপার? দুটো ধরনের লোক আছে। আচ্ছা। এক হচ্ছে ভাগে বোধহয় একটু কম টম ছিল, হুম, ভাগ কেন, পলিটিক্যাল ভাগও, হুম, সেটা তো একটু হুম। কম টম ছিল। আরেকটা হচ্ছে যে আমি তো মার খেতে পারি, হুম, হ্যাঁ, আমি তো মারটা খেতে পারি, তাই আমি তাই আমি গুছিয়ে দিলাম। আগেই আগে একটু মেরে দিয়ে আমি আগে বিজেপি হয়ে গেলাম, ধরা পড়লাম না। লজিক এটা আছে। এটা এটা- এটা 2011-তে হয়েছিল। আচ্ছা। 2011-তে সিপিএম কে এরকম অনেকে পিটিয়েছিল যারা সিপিএম হয়ে হঠাৎ রাতারাতি তৃণমূল হয়েছে। আচ্ছা। The difference was তৃণমূল কংগ্রেস allowed those CPM to enter. হ্যাঁ, আর এটা করেনি। এটা কিন্তু করে। এর ফলে কি হয়েছে, হুম। এই বাড়িতে গিয়ে চমকানো ধমকানোর পিরিয়ডটা হুম, 48 ঘন্টা 72 ঘন্টাতে গিয়েই থেমে গেছে। হুম, কেন থেমে গেছে? কারণ আমি আবার বলছি, বিজেপির কর্মী সংখ্যা কিন্তু নগণ্য। অনেক কম ছিল। হ্যাঁ, মানে তোমার নগণ্য বলবো না, অনেক কম হ্যাঁ। ছিল। এর ফলে কি হয়েছে, তারা গিয়ে যে আক্রমণ করবে, বাড়িতে হুম। ভাঙচুর করবে, এই সংখ্যাটা, প্রবণতাটাও কম ছিল। না, আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। ৪ তারিখের রাত্রেবেলায় তখন আমি কাউন্টিং এর ওখানে রয়েছি। হঠাৎ বিজেপির কিছু লোকজন, আ যাদবপুরের ঘটনা বলছি। যাদবপুরের তখন মানে কখনো উঠছে, কখনো নামছে, এরকম আরকি কাউন্টিং রেটে চলছে। হঠাৎ দেখা গেল যে এবার আ সর্বোরী মুখার্জি বেশ ভালো লিড দিচ্ছে। সঙ্গে ফোন এলো ওই কর্মীদের কাছে, যাদবপুরের ওই অঞ্চলের ক্লাব সব ভাঙচুর হচ্ছে। এরা কিন্তু প্রচন্ড দায়িত্ব নিয়ে, আমি দেখলাম না, না, দেখুন, যারা সব আমি ইয়েকে আমি ফোন আমি খুব করে, ফ্র্যাঙ্কলি এরা আমাদের কোনো লোক নয়, এদেরকে থানায় ফোন করেছে, আমার সামনে ফোন করেছে। বিজেপির এটা হুম। নির্দ্বিধায় বলতে পারি, বিজেপির একটা লার্জার সেকশন, যারা হুম। লিডারশিপ সেকশন, হুম, তারা কিন্তু তলার লেভেলের ওয়ার্কারদের রিস্ট্রিক্ট করেছে। হুম, আবার আমি একদম গোয়িং বিয়ন্ড পার্টি লাইন একটা কথা বলছি। ধরুন, আমি নেতা, হুম, তৃণমূল সরকারে যাওয়ার পর আমি আক্রান্ত হইনি। আবার আমি বিজেপিরও নেতা হতে পারি। আমি বিজেপি 2021 নির্বাচন হারার পর আমি আক্রান্ত হইনি, আমার সিকিউরিটি ফিকিউরিটি সব আছে। হুম। কিন্তু কর্মীরা সবসময় আক্রান্ত হয়, হ্যাঁ, নিচু তলার কর্মীরাই আক্রান্ত হয়, হুম, এবং তাদেরই জ্বালাটা থাকে, এটা কিন্তু তাদের জ্বালা। হুম, ধরুন, শ্রমিক ভট্টাচার্যের ব্যক্তিগত জ্বালা নেই, আমার জ্বালা আছে, ওরা হুম, কর্মীরা মার খেয়েছে। হুম, কিন্তু যে লোকটি 21 সালে মার খেয়েছে, তার তো 5 বছর পর একটা জ্বালা থাকবে। হুম। সেই জ্বালা থেকে কিন্তু আমি এটা খুব তবে আনডাউটেডলি বলতে পারি খুব যে করেছে সেটাকে। বিজেপি অ্যাজ আ লিডারশিপ হ্যাজ আচ্ছা, রিফ্রেন্ড দেয়ার ওয়ার্কার্স। এর জন্যই কি সরকার গঠন হওয়ার পরেই দেনেন্দিয়ার সব অ্যারেস্ট হতে লাগলো, এই দেখুন, আমি ক্ষোভটাকে প্রশমিত করার জন্য? এটা বিজেপি দেখুন, মানে এটা একটা স্ট্র্যাটেজি? বিজেপি কিছু অ্যারেস্ট হয়েছে যেগুলো আমি দেখেছি, যে অ্যারেস্টের মধ্যে ক্ষোভটাকে প্রশমিত করার অ্যারেস্ট। হুম, আমি দুদিনে বেল পেয়েছে, দুপুরবেলা বেল পেয়েছে। আমি একটা ডায়মন্ড হারবারে কাউন্সিলর, 3টে অ্যারেস্ট হয়েছে, দুপুর 5টায় বেল পেয়েছে। কলকাতা কর্পোরেশনের এক কাউন্সিলর শ্লীলতাহানির মামলায় হুম, ভোর 5টায় অ্যারেস্ট হয়েছে, বিকেল 5টায় বাড়ি চলে এসেছে। হুম, এই ঘটনা কিছু হয়েছে, সে পাবলিক দ্বারা ডেমোলিস্ট হতো, হুম, পুলিশ তাকে নিয়ে অ্যারেস্ট করে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করেছে। হুম। এটা করেছে। এটা কি ভালো দিক দেখছো? এটা একটা গুড সাইড আছে, এটা ব্যাড সাইড আছে। আচ্ছা। গুড সাইডটা ডেফিনেটলি যে ওকে অ্যারেস্ট করে নিয়েছে কমপ্লেনের বেসিসে, হুম, কিন্তু জেনারেলি ম্যাটেরিয়াল নেই বলে ছেড়ে দিয়ে, যেরকম 2018-র একটা তোলাবাজির মামলা, আপনি তার কি ম্যাটেরিয়াল পাবেন, কোর্টে কি প্রমাণ করবেন? আরেকটা হচ্ছে যে কিছু জেনুইন কমপ্লেন আছে, কিছু পোস্টপোল ভায়োলেন্সের মামলা আছে, কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক্যালি এটাকে কোর্টে প্রমাণ করা খুব টাফ। তোমার মতো যারা বিক্ষুব্ধ তৃণমূল বা সাসপেন্ডেড তৃণমূল, তারা কি আবার এই ঋতব্রতর নেতৃত্বে ফিরবে তোমরা? দেখুন, পাবলিক লাইফ লিড করে অভ্যস্ত, মানুষের সঙ্গে থাকে, মানুষের জন্য কাজ করতে পছন্দ করি। পাবলিক লাইফ লিড করা যাকে বলে, হুম, সংগঠন করা, মানুষের মধ্যে থাকা। তো আগামী দিন আরেকটু দেখতে হবে যে মানে কি এই হচ্ছে যে কি না হচ্ছে। সন্দীপন সাহা এবং ঋতব্রত ব্যানার্জির এই যে
তৃণমূলকে একেবারে গোড়া থেকে তুলে নিয়ে এসে তাদের নিজের দিকে নিয়ে আসা, এবং মানে এখন যা সংখ্যাটা দেখছি তাতে দেখুন, এটার দুটো দিক আছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা যে কথাটা বলেছে সেটা আমার কথার সঙ্গে 100% ম্যাচ খায়। এতে কোনো দ্বিধা নেই তো, কারণ কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যবে বলেছেন তার 1 সপ্তাহ আগে একই কথা আমি বলেছি। তাদের একদম। কথা শুনে আমি বলিনি, হুম, তাদের হুম। কথার আগে আমি বলেছি। হুম। তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার মতামত ফান্ডামেন্টালি ম্যাচ করছে। দিস ইজ ওয়ান। তাহলে কি সিম্বলটা যদি এইদিকে আসে ঋতর আমি দিকে, আবার বলছি, তাহলে কি তোমাকেও দেখা যাবে? আমি এখন কোনো স্পেকুলেশনে যেতে চাই না, আমি একটু ভাবি। মানে তুমি এখনো ওয়েটটাই। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ না, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড থিঙ্ক। আচ্ছা। কারণ আমি কোনো আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি রাজনীতির মধ্যে শিখে দেখেছি যে কোনো আবেগের বশে সিদ্ধান্ত নিলে পরে সেই সিদ্ধান্তকে ডিফেন্স করা খুব মুশকিল হয়ে যায়, পয়েন্ট নোটেড। খুব মুশকিল হয়। একদম। আপনি তখন আবেগের বশে সিদ্ধান্ত নেন, এটা ব্যক্তিগত ক্ষেত্র। সেটা কতদিন তোমাদের মতো এই আমি যে যারা এটা রাজনীতি আমি আমি মানে এই যে তুমি এক্ষুনি বললে যে দেখুন, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস এবার যদি 200 সিট নিয়ে আসতো তাহলে আমার কি হতো? আমাকে এমনিতেই মুখপাত্র করতো না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো কনফিডেন্ট হয়ে যেত, আমাকে আরো ব্লক করতো। তাহলে তো তোমার ভালোই হলো বলতে খুব গেলে। খারাপও কিছু আমার বিশাল ব্যক্তিগতভাবে হয়নি। হুম। তবে একটা জিনিস খুব পরিষ্কার, নস্টালজিক্যালি চোরাফুল প্রতীকটা আমি 2006 সালে যখন পেয়েছিলাম তখন তার বয়স ছিল 8, আমার বয়স ছিল 18। তৃণমূল কংগ্রেস আমার চেয়ে 10 বছরের ছোট। তারপর আমরা একসাথে থেকেছি টানা 20 বছর। একটা মায়া, একটা অভ্যাস তো জন্মায়, সেটাকে তো টিনেজ লাভ। নিশ্চিত। তৃণমূল কংগ্রেস আমাদের মতো বয়সে যারা আছে, যারা সে সময় বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসটা করা শুরু করেছিল সক্রিয়ভাবে, তাদের তো এটা একটা টিনেজ লাভ বটেই। কিন্তু ধীরে ধীরে যখন নিরস্ত্র তৃণমূল ক্ষমতাশালী তৃণমূল হয়, তখন আমাদের মতো পুরনো প্রেমিকদের তারা ভুলে যায়। এই তো অভিযোগ অনেকের। এটা হয়, তো এটা হয়েছে। কিন্তু আবার বলি, সেই শূন্য থেকে শুরু এখনো মনে লাগে। তাই আরেকটা প্রচুর প্রশ্ন। দোলাচল আছে, সেই দোলাচল থেকে যেদিন বেরিয়ে আসতে পারবো সেদিন সিদ্ধান্ত আরেকটা নেবো। প্রশ্ন, শেষ প্রশ্নই বলা যায়, যদি ধরা যাক যে স্পেকুলেশন চলছে যে মমতাদি আবার কংগ্রেসে ফিরে যাবে, তোমরা যারা আদ্যপ্রান্ত তৃণমূল তথা মমতা ব্যানার্জিকে দেখে এই পার্টিটা করেছো, প্রেম করেছো তৃণমূলের সঙ্গে টিনেজ থেকে, তারা কি কংগ্রেসে ফিরে যাবে আবার? আমি আবার বলি, তুমি যদি লাগিয়ে এরকম আমাকে দুটো পডকাস্ট মিলিয়ে প্রায় 1.5 ডজন প্রশ্ন করেছো, আর আমি 1.5 ডজন প্রশ্নের একটাই উত্তর দিয়েছি, কোনো স্পেকুলেশনকে বেস করে আমি আমার মতামত দিতে পারবো না। তুমি আমাকে এরকম অনেক প্রশ্ন করেছো অফ ক্যামেরা যে আমি এই প্রশ্নটা করবো, আমি তখন বলেছি যে আমার তথ্য নেই, আমি সেটাকে ডিফেন্স করতে পারবো না, আমি শুধুমাত্র বিস্ফোরক কোহিনূর মজুমদার হব বলে বা ভেসে থাকবো বলে আমি এটা বলবো, এমনটাও আমি করব না। তাই আমি সত্যি একদম মিথ্যে কথা বলবো না, আমি ব্যক্তিগত স্তরে অত্যন্ত দোলাচলে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তার নেতৃত্বাধীন কিছু লোকজনের ব্যবহারে আমি সাইডলাইনড হয়েছিলাম পার্টিতে। পার্টি ক্ষমতায় আসলে আমার মতো অনেক লোক, এবং আজকে যারা মমতাদির সঙ্গে আছে তাদেরও অনেক লোক, আমি খুব গ্যারেন্টি দিয়ে বলছি, বরং তারা যারা সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাওয়ায় উড়ে হাওয়া করে দিয়েছিল অনেককে, তারা আজকে দেখলাম তো ভূপেন যাদবের বাড়ির সামনে বসে আছে। বরং মমতাদির সঙ্গে যারা আছে, মমতাদির সঙ্গে যারা আছে, এরা সাইডলাইন। সায়নী ঘোষ
যাকে নিয়ে এত চর্চা চলছিল, এত মিম, এত কিছু, ঘর বাঁধতে চলেছে তারা, সেই ঘর ছেড়ে চলে গেল। না না, সায়নী ঘোষের ব্যাপারটা হচ্ছে আমি জানি না, আমি এখনো এই ব্যাপারটা নিয়ে সন্দিহান যে এত হেট্রোজিনিয়াস শক্তিকে একজোট করলো কে। যদি এটা শুভেন্দু অধিকারী করে থাকে, আমরা মনে করবো শুভেন্দু অধিকারী যে কোনো কেরিয়ারে তার রেকর্ডের সবচেয়ে বড় রেকর্ড এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এইভাবে গুটিয়ে একটা জায়গায় নিজের মতো করে রাখা। যদি শুভেন্দু অধিকারী এর পেছনে কারিগর হয়ে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী খারাপ লোক মন্দ লোক পরে হবে, কিন্তু রাজনৈতিকভাবে পলিটিক্যাল মেরিটে শুভেন্দু অধিকারীর চেয়ে ক্ষমতাশীল লোক এই মুহূর্তে সারা বিশ্বেতে নেই। যদি এইটা সে করে দিয়ে থাকতে পারে যে মিতালি বাগ, পার্থ ভৌমিক, জুন মালিয়া, দীপক অধিকারী, কালীপদ সোরেন, আবার মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় কে এক মঞ্চে নিয়ে এসে একজোট বাঁধিয়ে এক সুরে কথা বলিয়েছে। যদি এটা শুভেন্দু অধিকারী করে থাকেন, যদি এর পেছনে শুভেন্দু অধিকারী হাত থাকে, তাই শুভেন্দু অধিকারী রাজনীতিতে না, নমস্য আমার তো ব্যক্তি মনে বস। হয় এখানে কাকুলি ঘোষ দস্তিদারও একটা বড় ভূমিকা রয়েছে। আমি বললাম তো, কাকুলি ঘোষ দস্তিদার, যদি কাকুলি ঘোষ দস্তিদার এটা করে যে শতাব্দী রায়, মালা রায়, কালীপদ সোরেন, ইউসুফ পাঠান, খালিলুর রহমান, আবু তাহের, এই হেট্রিজনিয়াস ক্যারেক্টার গুলোকে এক জায়গায় নিয়ে এসে একজোট করে, তাহলে কাকুলি ঘোষ দস্তিদার নমস্য তাহলে ব্যক্তি। বলতে চাইছো যে শুভেন্দু বাবু পেছনে দাঁড়িয়ে কাকুলি ঘোষ আমি তো জানি না কে করেছে এটা, এই ক্রেডিটটা কার, এর পেছনে আত্মা শক্তিটা কার। যদি এটা শুভেন্দু অধিকারী হয়ে থাকে, লোকে বলছে। শুভেন্দু অধিকারীর এরকম রেকর্ড কিন্তু আমরা আগেও দেখেছি তৃণমূলে থাকাকালীন। হ্যাঁ, তা তো আছে। ও মুর্শিদাবাদে জেলা পরিষদ কেউ ভাঙতে পারেনি, একদম একা ওয়ান দিয়ে ভেঙে দিয়েছিল। এই কারিশমা কিন্তু শুভেন্দু না, বাবু এর যদি আগেও এই দেখিয়েছে। মুর্শিদাবাদের জেলা পরিষদ ভাঙা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অরূপ রায়কে ছিনিয়ে নিয়ে, জাভেদ খানকে ছিনিয়ে নিয়ে, অভিষেকের থেকে বাপি হালদার, পার্থ ভৌমিককে ছিনিয়ে নিয়ে আসা, ববি হাকিমকে ছিনিয়ে নিয়ে আসা, এটা যদি শুভেন্দু অধিকারী পেছনে কারিগর হয়ে থাকেন, তাহলে উনি বাবা বিশ্বকর্মার থেকে বড় শিল্পী। দারুণ একটা জমে যাওয়া পডকাস্ট আপনারা দেখলেন। কোহিনুরের সঙ্গে আড্ডা দিতে গেলে এই একটা ব্যাপার থাকেই, তথ্য ছাড়া কিন্তু মানুষটা কথা বলে না। যতবারই জিজ্ঞেস করেছি ততবারই কিন্তু এই জায়গাটাতে খুব স্ট্রিক্ট, তথ্য নেই, একদম সোজা সাপটা ভাবে বেরিয়ে চলে আসবে। আগামী দিন আবার কোহিনুরকে পাবো। রাজনীতির এই যে প্রতিটি মুহূর্ত সামনে থেকে উঠতে পারছি না, খবরের সামনে থেকে এই একটা চমক, এই একটা চমক, তবে এটা চলবে কতদিন আর ভবিষ্যৎ দ্রষ্টা নয়, বলা মুশকিল। তবে ওয়ান থিং, এটা বাংলার রাজনীতিতে এই টার্ময়েল, এই ট্যাবিউ 1962 এই 1962 পর 2026 একদমই তাই। আমার মনে হয় ওই যুক্ত 1962 তো এই লেভেলের এই টার্ময়েল হয়নি। তবে দেখা গেছিল যে অজয় মুখার্জি তার নিজের সরকারের বাংলা, বিরুদ্ধে হ্যাঁ, সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন কার্জন পার্কে, হ্যাঁ, এটা ছিল। এই চমক, এই মাল্টি ডাইমেনশন বেঙ্গল পলিটিক্স, দিস ওয়াজ নট ভিজিবল। এটা আমাদের জীবদ্দশায় দেখতাম। ভবিষ্যতেও দেখা যাবে কিনা সন্দেহ আছে। একদমই, একদম 100%। এটা আমরা একটু লাকি বলা যাবে যে এরকম জিনিসগুলো দেখলাম, যদিও সবকিছু ভালো লাগছে না, দেখতে হচ্ছে, কিছু করার নেই। যেরকম ডিম ছোড়াটাও একটা কারণ। এটা মজা হয়তো মাঝে মাঝে নিজেও নিচ্ছি, কিন্তু পরবর্তীকালে চিন্তা করলে এর বিভীষিকা কিন্তু অনেক সুদূর প্রসারী। এটা হওয়া উচিত নয়, সমাজের ক্ষেত্রে খুবই নিন্দনীয়। সেটা আমাদের সবাইকে মিলে নিন্দা করতে হবে। হ্যাঁ, ত্বকের খাতিরে বা সাময়িক মজা নেওয়ার জন্য এও ডিম খেলো, এটা আমরা বলছি, কিন্তু আখেরে এটা সমাজের জন্য ভালো নয়। আজকের মতো এখানে রাখি, গিয়ে বসতে হবে আবার খবরের সামনে কি ঘটলো দেখতে। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।